সানডে সাসপেন্সে ভূতের গল্পে আজকে রয়েছে ঐতিহাসিক প্রেতাত্মা। ভূতের গল্প ছোটবেলা থেকেই শুনছি, কতজনের কত রকম কাহিনী, কারো শোনা কথা, আবার বা কারো নিচের চোখে দেখা কথা। কেউ অপঘাতে মরেছে, তারপর ভূত হয়ে দেখা দিয়েছে, গয়ায় পিণ্ডদানের পর আর দেখা যায়নি। কেউ বা খুন হয়েছে, তারপর হত্যাকারী ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব ঘটেছে। কোথাও বা অতর্কিতে প্রেতাত্মা কারোর স্কন্ধে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিয়েছে। এমনি কত একক ভূতের কাহিনী, আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আণবিক বোমায় নিহত হিরোশিমা শহরের সমস্ত নাগরিকবাসীদের জীবন্ত ছায়া দেখা গেছে ইত্যাদি। মৃত্যুর পরে যে একটা দুর্বোধ্য লোক আর একটা রহস্যের প্রতি মানুষের উৎসুকের কোনো অভাব নেই। প্রেতাত্মার কাহিনী সেই রহস্য লোককে আরও রহস্যময় করে তোলে। মানুষ তাই ভূতের গল্প বলতে ও শুনতে খুব ভালোবাসে। সাধারণ ভূতের গল্প আমিও অনেক বলতে পারি, যেসব গল্প সারা রাত ধরে শুনলেও ফুরবে না। তবে রাজাবাদশার ভূত নিয়ে একটি গল্প আমি শুনেছি, সেই গল্পটি আজ আপনাদের শোনাবো। ঘটনাটা আজকের নয়, 1800 শতকের ব্যাপার। মারাঠাদের তখন প্রচণ্ড প্রতাপ। ভারতের দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব ও উত্তরাঞ্চলে হানা দিচ্ছে। দিল্লির বাদশাহ অবধি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক। রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিঃস্ব ও শক্তিহীন। মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল। কোন রাজা যে কবে কোন রাজ্য আক্রমণ করবেন, কোন রাজা হেরে যাবেন ও তার রাজধানী লুণ্ঠিত হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। লড়াই ও লুটের একটা ঝোড়ো হাওয়া শান্তি ও স্বস্তি দেশ ছাড়া করে দিয়েছে। জয়পুরের মহারাজার সঙ্গে যোধপুরের মহারানার বিবাদ চলছিল। জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক রক্ষা করতে পারছিলেন না। অনেকগুলি যুদ্ধে বারবার তিনি হেরে গেলেন, অনেক টাকার অপচয় হয়ে গেল, খানিকটা রাজ্যও ছেড়ে দিতে হলো। মহারাজার মাথা গরম হয়ে গেল। ঈশ্বরী সিং কোনোদিনই খুব বুদ্ধিমান বিচক্ষণ ছিলেন না, বুদ্ধিহীন বলে তার একটা অখ্যাতি ছিল। এখন সেই বুদ্ধিহীনতা খামখেয়ালিতে পরিণত হলো। কখন যে কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই। রাজসভায় চিরদিনই ক্ষমতার লড়াই চলে। যে যতখানি উচ্চ পদে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে এবং তার সুযোগ সুবিধা পেলে রাজাকে হাঁটিয়ে দিয়ে সেই সিংহাসনে বসতে পারে। রাজা বিচক্ষণ হলে সবাইকে আয়ত্তে রাখতে পারেন, কিন্তু ঈশ্বরী সিংয়ের সে তীক্ষ্ণ ধৈর্য শক্তি ছিল না। তার রাজকার্য পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা অমায়াল্য ক্ষত্রী। অমায়াল্যের সমকক্ষ যোগ্য রাজনীতি জ্ঞান তখন জয়পুরে কারো ছিল না। তার মৃত্যুর পর তার ছেলে কেশব দাস ক্ষত্রী তার স্থান অধিকার করলেন, কিন্তু বয়স কম। যত বিচক্ষণতাই কেশব দাসের থাক না কেন, দরবারে তার যোগ্যতার সম্মান দেবার মতো ধৈর্য মহারাজের ছিল না। সামন্ত হরগোবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন কেশব দাস তার বাপের মতো নয়। যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন সে ততটা নয়। শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে, একটু সুযোগ পেলেই সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। তাতে তার লাভ? মহারাজ জিজ্ঞেস করলেন। সে কি রাজা হবে নাকি? সে কি হবে তা আমি জানি না, তবে যথেষ্ট অর্থালাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ। ঈশ্বরী সিংয়ের সবচেয়ে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে। ছোট ভাই উম্মেদ সিং পৈতৃক রাজা ও রাজ্য অধাভাগী করে নিতে চেয়েছিলেন। ঈশ্বরী তাতে রাজি হননি। উম্মেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতে চেয়েছিলেন। হরগোবিন্দ বললেন, বোধহয় উম্মেদকেই বসাবে আপনার সিংহাসনে। ঈশ্বরী সিং ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমি না মারা অবধি তা তো আর সম্ভব নয়। আপনাকে মারতে আর কতক্ষণ লাগবে মহারাজ? কোন রকমে আপনার খাদ্যে একটু বিষ মিশিয়ে দিতে পারলেই তো হলো, কোনো যুদ্ধ করতে হলো না। মহারাজ ভূ কুঁচকে উঠে বললেন, আমাকে বিষ দিয়ে মারবে? তার আগেই আমি ওকে বিষ খাইয়ে মারি না, সব চুকে যাক। আপনি ভাবতে ভাবতে সে কাজ হাসিল করে ফেলবে বটে। আমি আজই ব্যবস্থা করব। শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানেই হয় না। মহারাজার আদেশে সেই রাত্রেই কেশব দাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হলো। কেশব দাস মারা গেলেন।
হরগোবিন্দের মনস্কামনা পূর্ণ হল। তিনি এবার রাজ্যের সর্বময় কর্তা হলেন। রাজ সরকারে কেশব দাস যাদের চাকরি করে দিয়েছিলেন, মহারাজ তাদের মাহিনা দিলেন না। তারা এসে ধরল কেশব দাসের বিধবা পত্নীকে, বলল, আমরা কেশব দাসের অধীনে চাকরি করতাম, আমাদের মাহিনা আপনাকে দিতে হবে, মহারাজ আমাদের মাহিনা দেবেন না। কেশব দাসের বিধবা কোনো বাদ প্রতিবাদ করলেন না, তাদের মাহিনা দেওয়ার জন্য সর্বস্ব বিক্রি করলেন, একেবারে নিঃস্ব হয়ে গেলেন। গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামন্ত শিবনাথ ভাইয়ের কাছে এসে ব্যাপারটা বড় খারাপ ঠেকল। তিনি বললেন, মহারাজ কাজটা ভালো করলেন না। কি, আমার সামন্ত হয়ে তুমি আমারই কাজের সমালোচনা করবে? আমি রাজপুত, রাজপুতেরা অন্যায়কে কোনোদিন ন্যায় বলে মেনে নিতে পারবে না। ঠিক আছে, রাজদরবারে তোমার আর স্থান নাই, তুমি কারাগারে যাও। শিবনাথ ভাইয়ার কারাবাসের আদেশ হলো। দরবারে আর কেউ কোনো কথা বলল না, কিন্তু সবাই মনে মনে ক্ষুব্ধ হলো। এ কি? কিন্তু রাজরাজার অত্যাচার যখন প্রজারা স্বাভাবিক বলে মেনে নিত, সাধারণ মানুষ জানত রাজাকে মেনে নিলে তার অত্যাচারকেও মেনে নিতে হবে। তার উপর রাজা যদি অস্থিরমতি হন তাহলে তো কোনো কথাই নেই। ঈশ্বরী সিংয়ের এই অনাচার অনিবার্য বলে সবাই ধরে নিল। কিন্তু মারাঠা রাজা মলোহর রাও হোলকার এগিয়ে এলেন সৈন্য নিয়ে। কেশব দাস তার সঙ্গে সন্ধি করেছিলেন। সেই সন্ধির শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হেলাকারের পাওনা। কেশব দাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেওয়া চলত, কিন্তু এখন টাকাটা দেবে কে? আর একেবারে চাই। হোলকার জয়পুর নগরের বাইরে এসে ছাউনি ফেললেন। ঈশ্বরী সিং তাই খুশি করার জন্য তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠিয়ে দিলেন। হোলকার বললেন, 2 লাখ টাকায় কি হবে? সব টাকা এখনই চাই। দূত বলল, মহারাজ আরও পাঠাচ্ছেন। মহারাজের কথায় আমরা বিশ্বাস করি না। যার কথায় বিশ্বাস করতে পারতাম, মহারাজ তাকে বিষ খাইয়ে মেরেছে। দূত ফিরে এলো। হোলকার টাকা নিলেন। মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন। কি করা যায়? সন্ধ্যার পর প্রাসাদের এক প্রশস্ত কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসল। অনেকদিন থেকে অনেক প্রশ্নের আলোচনা হল। শেষে সিদ্ধান্ত হলো 5 লাখ টাকা নিয়ে দূত যাক হোলকারের কাছে। হোলকার যদি টাকা নিয়ে ফিরে যায় তাহলে ভালো কথা, কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। সহসা কেশব দাসের কণ্ঠস্বর শোনা গেল, হোলকার টাকা নেবেন না। যে টাকা নিয়ে যাবে মারাঠিরা তাকে হত্যা করবে। উপস্থিত সবাই চমকে উঠল। দেখা গেল মহারাজের পিছনে দাঁড়িয়ে আছেন কেশব দাস। ছায়া নয়, একেবারে অতি স্পষ্ট। সেই সাদা পিরান, সূক্ষ্ম জরির কাজ করা সাদা উত্তরীয়, মাথার সাদা পাগড়ি, কানে হীরের কুণ্ডল, সেই চোখ, সেই মুখ। এ যেন জীবন্ত কেশব দাস। সবাই বিস্মিত হলো, ভয় পেল। প্রবীণতম সামন্ত কেশব দাসের পিতৃবন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু আর সবাইকার মতো অতটা ভীত হননি। তিনি প্রথম কথা বললেন, আমরা তাহলে লড়াই করার জন্য প্রস্তুত হই। লড়লে আপনারা হেরে যাবেন। মারাঠিদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্তানের কোনো রাজার নেই। আপনারা যুদ্ধ করলেও হেরে যাবেন। রাজপুতেরা হেরে যাবে মারাঠিদের কাছে? আগেকার দিন আর নাই, কেশব দাস বললেন। এখন সাওয়ারে সাওয়ারে, তলোয়ারে তলোয়ারে লড়াই নয়, এখন কামানের লড়াই। একটা ভালো গোলন্দাজ এখন 1000 লোককে শেষ করে দিতে পারে। আমাদেরও তো কামান রয়েছে। থাকলেও আপনারা হেরে যাবেন। কেন? আমি আপনাদের জিততে দেব না। পুরুষ অনুক্রমে রাজবংশের সেবা করেছি, তার পুরস্কার আমি কি পেয়েছি? আমাকে বিষ খাওয়ানো হয়েছে। আমার বাড়ি ঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাইনে দিতে হয়েছে। আমার স্ত্রী পুত্র আজ পথের ভিখারি। এই অন্যায়ের আমি আজ শেষ করব। মহারাজ ঈশ্বরী সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনবো সাধারণ মানুষে, আমার স্ত্রী পুত্রের সঙ্গে সমপর্যায়ে। যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য। তাহলে এখন আমরা কি করব? কোনো সাড়া পাওয়া গেল না। যাকে প্রশ্ন করা হলো দেখা গেল তার ছায়া মিলিয়ে গেছে। ভয়ে বিস্ময়ে সবাই বিমূঢ় হয়ে রইল কিছুক্ষণ। তারপর আর আলোচনা জমল না। মহারাজ কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন। তারপর সহসা আলোচনার মাঝখান থেকে উঠে পড়লেন। আপনারা আলোচনা করে স্থির করুন, আপনারা যা বলবেন আমি তাই করব। কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমায় জানাবেন। মহারাজ উঠে চলে গেলেন প্রসাদ সংলগ্ন উদ্যানে। বাগানের চারিপাশে ছড়ানো শ্বেতপাথরের আসন। মহারাজ একেবারে এক প্রান্তে একটি আসনে গিয়ে বসলেন। সেখানে একটা পুষ্পকুঞ্জ, কয়েকটা গোলাপ গাছ আছে,
আকাশে পূর্ণচন্দ্র। পৌষ মাসে শীতের দমকা হাওয়া চারিপাশ শান্ত ও স্নিগ্ধ করে তুলেছে, কিন্তু মহারাজার মনে স্নিগ্ধতার কোনো আমেজ নেই। শূন্য দৃষ্টিতে তিনি সামনের দিকে তাকিয়ে আছেন। সেখানে নক্ষত্র খচিত আকাশ ছাড়া আর কিছু নেই। সেই আকাশের পানে তাকিয়ে মহারাজ বসে আছেন। সামনে সুন্দর রক্তগোলাপগুলির পানেও তার এতটুকু দৃষ্টি নেই। কেশব দাসের প্রেতাত্মার আবির্ভাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন। প্রেতাত্মা যে এমনভাবে আত্মপ্রকাশ করতে পারে, এমনভাবে কথা বলতে পারে, এও তো বিশ্বাস করতে মন চায় না। কিন্তু কেশব দাস তো সত্যি সত্যি আজ এসেছিল। সবাই শুনেছে, সবাই দেখেছে। সহসা মহারাজ চমকে উঠলেন। বাগানের লাল পথ ধরে এগিয়ে আসছে ও কে? কেউ কেশব দাস? ছায়া সামনে এসে দাঁড়ালো। মহারাজও আসন ছেড়ে উঠে পড়লেন। তলোয়ারের হাতলটা চেপে ধরলেন। কেশব দাস কিছু বলল না, চুপ করে তাকিয়ে রইল। মহারাজ খানিকক্ষণ চুপ করে থেকে সহসা কেঁপে উঠলেন, চিৎকার করে উঠলেন, কি চাও? মৃত্যু, মৃত্যু, আপনাকে মরতে হবে। ছায়া এগিয়ে এলো। মহারাজ তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরও এগিয়ে এলো। মহারাজ আরও দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরও এগিয়ে এলো। মহারাজ চকিতে তলোয়ারখানি টেনে নিয়ে বাড়িয়ে ধরলেন। মুহূর্তের মধ্যে ছায়াটি মিলিয়ে গেল। মহারাজ আর সেখানে দাঁড়ালেন না, দ্রুতপদে ফিরে এলেন প্রাসাদে। বিদ্যাধর তার জন্যে বারান্দায় অপেক্ষা করছিল। বললেন, মহারাজ, এইমাত্র সংবাদ পেলাম হোলকার সসৈন্যে এগিয়ে আসছেন। কাল প্রত্যুষেই তারা নগর তোরণে এসে পৌঁছাবেন। যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমি সৈন্যদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি। বেশ করেছেন। বলে আর কোনো কথা না শুনে মহারাজ অন্তঃপুরের দিকে চলে গেলেন। সামন্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এত বড় গুরুতর বিষয়ে এমন সংক্ষিপ্ত ভাষণে তিনি ব্যথিত হলেন। নিজের ঘরে গিয়ে মহারাজ শয্যায় শুয়ে পড়লেন। পরিচারককে ডেকে বললেন, রাত্রে আর কিছু খাবো না, শরীর খারাপ। মহারাজ চুপ করে শুয়ে রইলেন শয্যার উপর। সহসা দেয়ালের গায়ে আবার সেই ছায়ামূর্তি। মহারাজ শয্যার উপর উঠে বসলেন। ছায়ামূর্তি বলল, যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য। হোলকার একবার তোমায় ধরতে পারলে তোমার মাথা কেটে নেবেন। কেশব দাসের হত্যা তিনি ক্ষমা করবেন না। তার চেয়ে সসম্মানে বিষ পানে আত্মহত্যা করা ভালো। আমি বিষ খাবো? না না, আমি বিষ খেতে পারবো না। ছায়ামূর্তি হাসল। সাদা দাঁতের পাটি চিকচিক করে উঠল। ছায়ামূর্তি মিলিয়ে গেল। মহারাজ অস্থিরভাবে ঘরের মধ্যে পদচারণা শুরু করলেন। সহসা কোনো এক সময় মহারাজ পরিচারিকাকে ডেকে বললেন, একটা কাজ করতে হবে, গোপনে, কেউ যেন না জানে। আদেশ করুন। একটা কেউটে সাপ নিয়ে আসতে হবে, এখনই, এখনই, আজ রাত্রেই। এই না আমার পাঞ্জা। রাজা তাকে পাঞ্জা দিয়ে দিলেন। পরিচারক চলে গেল। পরদিন প্রত্যুষেই হোলকার বাহিনী জয়পুর অবরোধ করল। নগর মধ্যে চাঞ্চল্য দেখা দিল। সামন্তেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমবেত হলেন রাজসভায়। কিন্তু মহারাজ কোথায়? অনেকক্ষণ অপেক্ষা করেও এই আসে বলে বেলা প্রথম প্রহর অতীত হল, তবু মহারাজের দেখা নেই। শেষে বিদ্যাধর সামন্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন। লোক এসে খবর দিল, মহারাজ এখনো ঘুম থেকে ওঠেননি, এখনো ঘুমোচ্ছেন। সে কি? তাকে ডাকতে বলো, এখনই লড়াই বেঁধে যাবে, আর তিনি এখনো ঘুমাচ্ছেন। এবার দৌবারিকে সে খবর দিল, মহারাজ আত্মহত্যা করেছেন। কাল রাত্রে কেউট সাপের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন। সামন্তেরা সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেলেন। আর যুদ্ধ হল না। দুজন প্রবীণ সামন্ত, হরগোবিন্দ আর বিদ্যাধর, তখনই ছুটলেন মনোহর রাও হোলকারের শিবিরে। হোলকার সংবাদ শুনে বললেন, কেশব দাসের মৃত্যুর প্রতিশোধ হল। বিনা বাধায় মারাঠারা জয়পুর অধিকার করল। শুনছিলেন ঐতিহাসিক প্রেতাত। এরকম আরও গল্প শুনতে সঙ্গে থাকুন এক পাতা গল্পের সঙ্গে। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।